নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নতুন বছরেও ভিন্টেজ কোহলি, শেষবেলায় হর্ষিতের ক্যামিও। কিউই বধে ওয়ানডে সিরিজ শুরু ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ভারত জিতল ঠিকই, তবে কিছুটা উদ্বেগ নেই। দক্ষিণ আফ্রিকা সিরিজের এক মাস পর ওয়ানডেতে নেমেই ফের সুপারহিট কিং। নতুন বছরে মাঠে নেমে সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি। লিটল মাস্টার সচিনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ যেমন ছিল, তেমনই ছিল আরও নজির ভাঙার হাতছানি। ফের দুঃসংবাদ, পান্থের পর নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। প্রথম ওয়ানডে চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। সেই আঘাত এতটাই গুরুতর যে গোটা সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। এই মরশুমে যেভাবে ফেডারেশন দেশের সর্বোচ্চ লীগ আয়োজন করতে হিমশিম খাচ্ছে, তাতে এই ঘটনা আগামী প্রজন্মের ওপর খুবই নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। নতুন বছরেও ভিন্টেজ কোহলি, শেষবেলায় হর্ষিতের ক্যামিও। কিউই পথে ওয়ানডে সিরিজ শুরু ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ভারত জিতল ঠিকই, তবে কিছুটা উদ্বেগ নিয়েই। কোহলি ভারতীয় ক্রিকেটের প্রাণ ভোমরা। তিনি যতক্ষণ ক্রিজে আছেন ততক্ষণ জয়ের শ্বাস, তারপরই দুশ্চিন্তা। কোহলির 93 রানের জোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ভারত জিতল ঠিকই, তবে কিছুটা উদ্বেগ রেখেই। শেষের দিকে ফিনিশারের ভূমিকা পালন করলেন কেএল রাহুল। ঝোড়ো ব্যাটিংয়ে ভারতের কাজ সহজ করে দিলেন হর্ষিত রানাও। শেষ পর্যন্ত 300 রানের লক্ষ্য তাড়া করে ভারত জিতল 4 উইকেটে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত এগিয়ে গেল 1-0 ব্যবধানে। এমনিতে ভারতের টস ভাগ্য ভালো না, তবে বড়দায় শুভমান গিলকে সেটা সঙ্গ দিল। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়ে সন্দেহের জায়গা নেই। শুরুটা দাপটের সঙ্গে করে নিউজিল্যান্ড। চর্চা শুরু হয়ে যায় আর্শদীপ সিংকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল কিনা। ডেভন কনওয়ে, হেনরি নিকোলাসের ব্যাটে 20 ওভারের মধ্যে 100 পার হয়ে যায়। কিউইদের প্রথম ধাক্কা দেন হর্ষিত রানা। তাকে নিয়ে সমালোচনাও কম নয়। গম্ভীরের পছন্দের বলে সুযোগ পান, এমন কথাও ওঠে। তবে হর্ষিত কিন্তু প্রতিনিয়ত প্রমাণ করছেন কেন তিনি গম্ভীরের প্রিয় পাত্র। অফ স্টাম্পের বাইরের বলে নিকোলাসকে 62 ফাঁদে ফেলে আউট করেন হর্ষিত। তার কিছুক্ষণের মধ্যে কনওয়ের উইকেটও ছিটকে যায়। মোহাম্মদ সিরাজও উইল ইয়ং এবং জাকারি ফোকাসের উইকেট ঝুলিতে পড়েন। তবে উল্টো দিকে উইকেট পড়লেও ড্যারেল মিচেল রানের গতি বজায় রেখেছিলেন। মিচেলের উইকেট নেন প্রসিদ্ধ। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের ইনিংস থামে 300 রানে। বড়দার পিচে বিরাট কোনো বিপদ নেই। তার উপর শিশিরের জন্য নিউজিল্যান্ডের বোলারদের সমস্যা হওয়ার কথা, সেটাও হলো। এমনকি গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেলের মতো ফিল্ডাররা ক্যাচ ফেললেন। তার মধ্যে একটা আবার শুভমান গিলের। ভারতের অধিনায়ক হাফ সেঞ্চুরি করলেন, তবে খুব একটা স্বচ্ছন্দ মনে হয়নি। আর সব নজর যাদের দিকে ছিল, সেই রোকোর মধ্যে রোহিত শর্মা রান পেলেন না। ভালো শুরু করেও ক্যাচ তুলে আউট হন তিনি। কিন্তু কোহলি তো আছেন, তিনি মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ড তৈরি হয়। এদিন সচিন টেন্ডুলকারের একটু রেকর্ড ভাঙলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের নজির করতে পারলেন না। তবে 3 ফরম্যাট মিলিয়ে 28,000 রান করে ফেললেন তিনি। কোহলি যতক্ষণ ক্রিজে আছেন ততক্ষণ শ্বাস। তিনি ফিরলেই যেন ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। মাত্র 7 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলো। তার একটু পরে আউট রবীন্দ্র জাদেজা ও শ্রেয়স আইয়ার। চোট সারিয়ে ফিরে এসে অল্পের জন্য হাফ সেঞ্চুরি পেলেন না। আর তিনি আউট হতেই ম্যাচ হারের আতঙ্ক চেপে বসে। কায়েল জেমিসনের গতি ও বাউন্সের সঙ্গে ভারতকে সমস্যায় ফেলল জাকারি ফোকাসের মিডিয়াম পেস। কেএল রাহুলকে বসিয়ে কোচ গৌতম গম্ভীর কেন জাদেজাকে আগে পাঠালেন, সেটাও একটা প্রশ্ন। তবে অন্য একটা ফাটকা খেটে গেল। ওয়াশিংটন সুন্দর আহত হওয়ায় হর্ষিত রানা ব্যাট করতে নামলেন 7-এ। 23 বলে 29 রানের মহামূল্যবান ইনিংস খেলে গেলেন। সুন্দর অবশ্য চোট উপেক্ষা করে পরে নামলেন। আর কেএল রাহুল যেন প্রতি ম্যাচে ডিপেন্ডেবল হওয়ার প্রমাণ দিয়ে চলেছেন। যেখানেই নামানো হোক, তিনি নিজের কাজটা করে চলেছেন। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ম্যাচটাকে শেষের দিকে নিয়ে গেলেন তিনি। আর 49তম ওভারের শেষ 3 বলে 4-4-6-এ
ভারতকে জিতিয়ে মাঠ ছাড়লেন। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণ আফ্রিকা সিরিজের এক মাস পর ওয়ানডেতে নেমে ফের সুপারহিট কিং। নতুন বছরে মাঠে নেমে সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি। লিটল মাস্টার সচিনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ যেমন ছিল, তেমনই ছিল আরও নজির ভাঙার হাতছানি। রেকর্ড এবং বিরাট কোহলি যেন একে অপরের সমার্থক। দক্ষিণ আফ্রিকা সিরিজের এক মাস পর ওয়ানডেতে নেমেই ফের সুপারহিট কিং। নতুন বছরের শুরুতেই সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলে বুঝিয়ে দিলেন ক্লাস ইজ পার্মানেন্ট। 7 রানের জন্য সেঞ্চুরি পেলেন না বটে, তবে বড়োদার ম্যাচের পর তার নামের পাশে একাধিক নজির। লিটল মাস্টার সচিনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ যেমন ছিল, তেমনই ছিল আরও নজির ভাঙার হাতছানি। সিরিজের প্রথম ওয়ানডেতে সেসব মাইলস্টোন ধাপে ধাপে পার করলেন। এই নিয়ে 309টি ওয়ানডে খেললেন কোহলি। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের হয়ে 308টি ওয়ানডে খেলেছেন। তবে এশিয়া 11 ধরে সৌরভ 311টি ম্যাচ খেলেছেন। এদিন 25 রান করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 28,000 রান পূর্ণ করলেন তিনি। সচিন 644 ইনিংস আন্তর্জাতিক ক্রিকেটে 28,000 রানের মাইলস্টোন পেয়েছিলেন। কোহলি লিটল মাস্টারের থেকে 20 ইনিংস কম খেলে 28,000ই ক্লাবে পৌঁছালেন। এখানেই শেষ নয়, 42 রান করে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নজির গড়লেন কোহলি। সর্বোচ্চ আন্তর্জাতিক রান সচিন তেন্ডুলকর 34,357, বিরাট কোহলি 28,068, কুমার সাঙ্গাকারা 28,016, রিকি পন্টিং 27,483, মহেলা জয়বর্ধন 25,957। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বাধিক রান করা ভারতীয় ক্রিকেটার কে? উত্তরটা সচিন। কিউইদের বিরুদ্ধে 41 রানে 1,750 রান করেছিলেন তিনি। গড় 46.05। এর মধ্যে 5টি সেঞ্চুরি এবং 8টি হাফ সেঞ্চুরি। রবিবার লিটল মাস্টারের নজির 94 রান করলেই ছাপিয়ে যেতে পারতেন চেজ মাস্টার, কিন্তু তিনি আউট হলেন 93 রানে। কিউইদের বিপক্ষে 34 ইনিংসে কোহলির এখন 1,750 রান, অর্থাৎ এক্ষেত্রে সচিনকে স্পর্শ করলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান করা ভারতীয় ক্রিকেটাররা: সচিন তেন্ডুলকর 1,750 রান, বিরাট কোহলি 1,750 রান, বীরেন্দ্র সেহওয়াগ 1,157 রান, মোহাম্মদ আজহারউদ্দিন 1,118 রান, সৌরভ গঙ্গোপাধ্যায় 1,079 রান। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3টি ওয়ানডেতে বিরাট করেছিলেন 302 রান, গড় 100-র ওপর। তাছাড়াও 2025 সালের 13 ইনিংসে মোট 651 রান করেছেন, গড় 65.10, যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির। এরপর বিজয় হাজারেতে প্রথম ম্যাচে 131 রানের পর গুজরাটের বিরুদ্ধে 61 বলে 77 রান করে যান বিরাট। একই ফর্ম বজায় থাকলো নিউজিল্যান্ডের বিরুদ্ধেও। হাই নিউজ নেটওয়ার্ক। ফের দুঃসংবাদ। পান্থের পর নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। প্রথম ওয়ানডে চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। সেই আঘাত এতটাই গুরুতর যে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি। আবারও চোটের হানা ভারতীয় শিবিরে। নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে চোট পেয়েছিলেন ঋষভ পান্ত। ইতিমধ্যে ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার এই উইকেট রক্ষক। সেই রেশ কাটতে না কাটতেই চোটের কবলে টিম ইন্ডিয়ার আরও এক ক্রিকেটার। প্রথম ওয়ানডে চলাকালীন চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। সেই আঘাত এতটাই গুরুতর যে গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে হলো তারকা অলরাউন্ডারকে। বিবার বরোদার কোটাম্বি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন চোট পেলেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। পঞ্চম ওভারে বল করার সময় আচমকাই পিঠে টান লাগে তার। ব্যথা এতটাই তীব্র ছিল যে সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না, এমনকি পিঠ চেপে ধরে ঝুঁকেও পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন সাপোর্ট স্টাফ। নিউজিল্যান্ড ইনিংসের 20তম ওভারের পর সুন্দরকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তার জায়গায় নামেন পরিবর্তিত ফিল্ডার। জানা গিয়েছে সাইড স্ট্রেনের কারণে গোটা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশি।
ম্যাচের পর টিম অধিনায়ক শুভমান গিল বলেন, ওর সাইড স্ট্রেন হয়েছে, শীঘ্রই স্ক্যান করা হবে। যদিও সিরিজ থেকে সুন্দরের বাদ পড়ার প্রসঙ্গে বিসিসিআই এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে তার মতো ক্রিকেটারের চোট ভারতীয় দলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। ব্যাটে বলে দলের অন্যতম ভরসা জোগাতে পারেন তিনি। ম্যাচের পর টিম অধিনায়ক শুভমান গিল বলেন, ওর সাইড স্ট্রেন হয়েছে, শীঘ্রই স্ক্যান করা হবে। টি-20 বিশ্বকাপের 1 মাসও বাকি নেই। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও তার রেকর্ড যথেষ্ট ভালো, তাই স্বাভাবিকভাবেই উদ্বেগে ভারতীয় শিবির। প্রথম ওয়ানডেতে 5 ওভারে 27 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি তিনি। সুন্দর অবশ্য চোট উপেক্ষা করে পরে 8 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। যন্ত্রণা চেপে লড়াই করলেন তিনি, 7 রানে অপরাজিতও থাকেন, কিন্তু প্রত্যেক রানের জন্য যেভাবে কষ্ট সহ্য করতে হচ্ছিল তা চোখে দেখা যায় না। উল্লেখযোগ্য, শনিবার থ্রোডাউন বিশেষজ্ঞের সঙ্গে অনুশীলন করেছিলেন পান্ত। তার ছোড়া বলে ব্যাটিং ঝালিয়ে নিচ্ছিলেন। সেই সময় আচমকাই একটি বল লাফিয়ে উঠে তার কোমরের একটু উপরে সজোরে লাগে। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় পান্তকে। সঙ্গে সঙ্গেই হেড কোচ গৌতম গম্ভীর সহ বাকি সাপোর্ট স্টাফ ছুটে আসেন। সঙ্গে সঙ্গে পান্তের শুশ্রূষাও শুরু হয়। যদিও কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে স্টেডিয়ামের গ্রাউন্ড বির দিকে এগিয়ে যান তিনি। রাতের দিকেই জানা যায় পান্তের চোট বেশ গুরুতর, তিনি সিরিজ থেকে ছিটকে যেতে পারেন। সেই আশঙ্কাই সত্যি হয়। বোর্ডের তরফ থেকে জানানো হয়, পান্তের এমআরআই স্ক্যানের রিপোর্ট বলছে তার পেশি ছিঁড়েছে, ফলে সিরিজে খেলা সম্ভব হবে না। এবার দোসর সুন্দরের চোট। আপাতত দলের মেডিকেল টিমের লক্ষ্য টি-20 বিশ্বকাপের আগে তাকে সুস্থ করে তোলা। হাই নিউজ নেটওয়ার্ক। সমতা নবারুণের উদ্যোগে গত 21শে ডিসেম্বর 2025 শুরু হয় ক্রিকেট টুর্নামেন্ট। এটি একটি 8 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। 11 জানুয়ারি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে দেখা যায় সাঁতরাগাছি ড্রিমার্স 11 ও সানফ্লাওয়ার হসপিটাল বাগানকে। এই টুর্নামেন্টে জয় ছিনিয়ে নেয় সাঁতরাগাছি ড্রিমার্স 11। সমতা নবারুণের উদ্যোগে গত 21শে ডিসেম্বর 2025 শুরু হয় ক্রিকেট টুর্নামেন্ট। এটি একটি 8 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। 21শে ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল 11 জানুয়ারি 2026। টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে দেখা যায় সাঁতরাগাছি ড্রিমার্স 11 এবং সানফ্লাওয়ার হসপিটাল বাগানকে। আমাদের এটা 22তম নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এর আগে 21টা বছর আমরা পেরিয়ে এসেছি সাকসেসফুলি। আজকে তার 22তম, এবং এই খেলা আমরা 21শে ডিসেম্বর শুরু করেছিলাম 8টা টিম নিয়ে। আজকে তার অন্তিম লগ্ন, আজকে ফাইনালের একটা ইনিংস হয়ে গেছে, আমরা ইনিংস ব্রেকের মধ্যখানে আছি এবং এরপরে সেকেন্ড ইনিংসের খেলা বাকি আছে। সেই জন্যই আমাদের এই উপস্থাপনা। আজকের দিনে ফিজিক্যাল স্পোর্টসে বাচ্চাদের টানা খুব মুশকিল, বাচ্চারা অ্যাট্রাকটিভ হচ্ছে না। তো আমাদের ধারণা ছিল যদি আমরা ফিজিক্যাল স্পোর্টসকে ঠিক করে উপস্থাপনা করতে পারি মানুষের সামনে, লোকে আসবে, বাচ্চারা অনুপ্রাণিত হবে। দেখুন আমাদের আজকের দিনে এই সন্তা নবরুণ ৫০ স্কুলের গ্রাউন্ডে কত ক্রাউড এসছে, এবং এটা প্রমাণ করে যে ফিজিক্যাল স্পোর্টসের যদি ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, যদি ঠিক করে প্রেজেন্ট করা যায়, মানুষ এখনো পর্যন্ত সেই খেলা দেখতে ভালোবাসে। এবং এটা সোসাইটিতে একটা মেসেজ যায় যে বাচ্চারা যারা আজকে পাবজির মধ্যে ঢুকে যাচ্ছে তাদেরকে বেরোনোর জন্য ফিজিক্যাল স্পোর্টসই একমাত্র উপায়। আর এই টুর্নামেন্টে জয় ছিনিয়ে নেয় সাঁতরাগাছি ড্রিমার্স 11। এই খেলায় ছিল থার্ড আম্পায়ার। এছাড়াও এই টুর্নামেন্টের ফাইনালে দেখা যায় চিয়ার্স লিডার ডিজে। পাশাপাশি মাঠে উপস্থিত দর্শক ও দলের সমর্থকদের কথা মাথায় রেখে জয়েন্ট স্ক্রিন অনলাইন স্ট্রিমিংয়ের বিশেষ সুবিধাও থাকে এই টুর্নামেন্টে। হাই নিউজ নেটওয়ার্ক।
এই মরশুমে যেভাবে ফেডারেশন দেশের সর্বোচ্চ লীগ আয়োজন করতে হিমশিম খাচ্ছে, তাতে এই ঘটনা আগামী প্রজন্মের ওপর খুবই নেতিবাচক প্রভাব ফেলবে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। একই সঙ্গে তিনি মনে করছেন এবারের লীগ কোনো রকমে আয়োজন করার ফলে আইএসএল নিয়ে আগের যা উন্মাদনা তাও থাকবে না। অবশেষে আইএসএল এর দিন ঘোষণা হয়েছে। আশা করা হচ্ছে আগামী মাস থেকে দেশের সর্বোচ্চ লিগে বল গড়াবে। স্বস্তির হাওয়া দেশের ফুটবল মহলে। ভারতের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া মনে করছেন এই মরশুমে যেভাবে ফেডারেশন দেশের সর্বোচ্চ লীগ আয়োজন করতে হিমশিম খাচ্ছে, তাতে এই ঘটনা আগামী প্রজন্মের ওপর খুবই নেতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে তিনি মনে করছেন এবারের লীগ কোনো রকমে আয়োজন করার ফলে আইএসএল নিয়ে আগের যা উন্মাদনা তা থাকবে না। তবে কয়েক মাস বাদে ফেডারেশনের নির্বাচনের পর যে নতুন কমিটি আসবে তাদেরকে সুষ্ঠুভাবে আগামী পরিকল্পনা করতে হবে বলেও মনে করছেন তিনি। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, আইএসএল শুরু হচ্ছে আগামী মাস থেকে, এটা ভালো খবর। তবে এই ফরম্যাটটা 1 বছরের জন্য। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখতেই হবে। ফেডারেশনের নির্বাচনের পর যে কমিটি আসবে তারা পরবর্তী দিক ঠিক করবে। আগের আইএসএল এর মতো স্ট্যান্ডার্ড থাকবে না। একাধিক বিদেশি দল ছেড়ে চলে গিয়েছে। আগের মতো চামও থাকবে না। কলকাতায় ইস্টবেঙ্গল ডার্বি না হলে মোহামেডান যদি কলকাতায় না খেলতে পারে সেটা সত্যি দুঃখজনক হবে। তবে এটা মাত্র 1 বছরের জন্যই। এই পরিস্থিতি ফুটবলারদের কিছুটা হতাশও করে দিতে পারে। আগামী প্রজন্মের জন্য এই পরিস্থিতি একটা নেতিবাচক বিজ্ঞাপন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার কলকাতার 2 প্রধানের নাম সঠিক উচ্চারণ করতে না পারাকেও ভালোভাবে দেখছেন না বাইচুং। তিনি বলেন, খুবই দুঃখজনক। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দেশের আইকনিক ক্লাব। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এগুলো শুধু ফুটবল ক্লাব নয়, দেশের স্বাধীনতা সংগ্রামেও জড়িত রয়েছে এদের নাম। এটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা। বাইচুং এর পাশাপাশি আরেক প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজিও আইএসএল আয়োজনের এই ব্যর্থতা প্রসঙ্গে সমালোচনা করেন ফেডারেশনের। তিনি বলেন, আইএসএল যেটা হচ্ছে সেটা একটা ফান ফুটবল। কত ফুটবলার ছেড়ে চলে যাচ্ছে দল ছেড়ে। আরেক প্রাক্তন দীপেন্দু বিশ্বাস বলছেন, আইএসএল হতেই হবে, না হলে ফিফা ব্যান করে দেবে। অন্য দেশের লিগে অনেকগুলো ম্যাচ হয়ে গিয়েছে, তাই বলছি যেভাবেই হোক এবারের লিগটা হোক। শুধু আইএসএল নয়, আই লিগও করতে হবে। খেলাটা শুরু হলে দলের জন্যই ভালো। মেসি কাণ্ডের পর সল্টলেক স্টেডিয়ামের যথেষ্টই ক্ষতি হয়েছে। আশা করা হচ্ছে আইএসএল এর আগে যুব ভারতীকে সংস্কার করে ফের আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে। এমন পরিস্থিতিতে মোহনবাগান কোথায় খেলবে? মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বলেন, সল্টলেক স্টেডিয়াম আছে, আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি। না হলে মোহনবাগান মাঠ আছে, কিশোর ভারতী স্টেডিয়াম আছে। ডার্বি ম্যাচ হলে অবশ্যই সল্টলেক স্টেডিয়ামে খেলা হবে। বাকি ম্যাচগুলো নিয়ে আলোচনা চলছে। আমরা সময় মতো জানাবো। আইএসএল হবে, সব সমস্যাও মিটে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় সময় মধ্যরাতে খেলা, তখনও ঝড় ওঠেনি। ঘুম ঘুম থমথমে ভাব। হঠাৎই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে প্রবল ঝড় শুরু এল ক্লাসিকোর। প্রথম আধ ঘন্টা দেখে মনে হয়নি এমন ঝড় অপেক্ষা করছে। রুদ্ধশ্বাস ম্যাচে চিরশত্রু রিয়াল মাদ্রিদকে 3-2 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখল বার্সেলোনা। তখনও ঝড় ওঠেনি, থমথমে ভাব চারিদিকে। হঠাৎই আকাশ ফাটা ঝিলিক, ব্যাস ঝমঝম করে ফুটতে থাকলো বৃষ্টি, সঙ্গে প্রবল ঝড়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকো অনেকটা এমনই ছিল। প্রথম আধ ঘন্টা দেখে মনে হয়নি এমন একটা বড় ঝড় অপেক্ষা করছে। রুদ্ধশ্বাস ম্যাচে চিরশত্রুর রিয়াল মাদ্রিদকে 3-2 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখল বার্সেলোনা। ভারতীয় সময় মধ্যরাতে খেলা। যেভাবে ম্যাচ চলছিল তাতে ঢুলুনি আসতে বাধ্য। কিন্তু কথায় আছে, সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালানোর আগে সকালেই সলতে পাকাতে হয়। ম্যাচের বয়স যখন 36 মিনিট, বার্সেলোনার প্রথম প্রদীপ জ্বলে উঠল ব্রাজিলিয়ান তারকা রাফিনহার গোলে। কিন্তু তখনও যেন নাটক বাকি। প্রথমার্ধের যোগ করার সময় গোল হলো 3টি। 47 মিনিটে ডি বক্সে ঢুকে বার্সার 2 ডিফেন্ডারকে কাটিয়ে অনবদ্য গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। সমতায় ফিরল রিয়াল। 2 মিনিট পরেই পেদ্রির পাস থেকে নিখুঁত গোল লিওনডস্কির। এগিয়ে যায় বার্সা। 3 মিনিটের মধ্যে গঞ্জালো গার্সিয়ার গোলে আবারও সমতায় ফিরল লস ব্লাঙ্কসরা।
21 শতকে এল ক্লাসিকোর ইতিহাসে প্রথমবার প্রথমার্ধে যোগ করার সময়ে 3 গোল দেখলেন ফুটবল প্রেমীরা। পরতে পরতে চরিত্র বদলানো থ্রিলারের ইন্টারভালে স্কোর লাইন রইল 2-2। প্রথমার্ধের শেষ লগ্নে যেভাবে উত্তেজনার পারদ চড়েছিল, দ্বিতীয়ার্ধে সেই ঝাঁজটা কিছুটা হলেও উধাও। আক্রমণ পাল্টা আক্রমণে লড়াই জমে উঠলেও কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। 71 মিনিটে 10 গজ দূর থেকে ইয়ামালের শট বাঁচিয়ে দেন কর্তোয়া। এর ঠিক 1 মিনিট পরেই তৃতীয় গোলের দেখা পায় কাতালানরা। বলা চলে একক নৈপুণ্যে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। বক্সের ভিতর স্লিপ করে পড়ে যাওয়ার মুহূর্তে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের শট অ্যাসেনসিওর পায়ে লেগে রিয়ালের জালে জড়িয়ে যায়। এই নিয়ে বার্সেলোনা হয়ে শেষ 5 ম্যাচে 7টি গোল পেলেন রাফিনহা। এরপর বেশ কিছু সুযোগ পেলেও বার্সা গোলরক্ষক অপ্রতিরোধ্য হয়ে ওঠায় সমতায় ফিরতে পারেনি রিয়াল। তবে 90 মিনিট পেরোনোর পরেও উত্তেজনা চরমে ওঠে। জয়ে প্রায় দোরগোড়ায় থাকা বার্সা মিডফিল্ডার কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখেন। তাতে অবশ্য কিছু ক্ষতি হয়নি তাদের। হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে চতুর্থ ট্রফি জয়ের স্বাদ পেল বার্সেলোনা। আরও একটি নজির হল, কোচিং কেরিয়ারে 8টি ফাইনালের সবকটিতে জিতলেন এই জার্মান কোচ। টানা দ্বিতীয়বার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে 16 বার স্প্যানিশ সুপার কাপের খেতাব জিতল বার্সেলোনা। 68% বল নিজেদের দখলে রেখেছিলেন কাতালানরা। 16 বার গোলমুখী শট নিয়েছিল তারা। এর মধ্যে 7টি ছিল লক্ষ্যে, অন্যদিকে 12টি গোলমুখী শটের মধ্যে 10টি লক্ষ্যে রেখেছিল রিয়াল মাদ্রিদ। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।